নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয়াসক্ত পরবর্তী পর্ব 23 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি এই পর্বটা সকলের খুবই ভালো লাগবে। শুরু করছি। কাব্যশ্রী 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 কাব্যশ্রী। গত 1 ঘন্টা যাবৎ আপন মনে বিড়বিড় করছে নামটা শ্রী। মনে ঠিক কোন গহীনে খুশির স্পর্শ পাচ্ছে কে জানে। প্রতিটা স্নায়ু যেন আপন কাজ ভুলে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্তের বদলে খুশির স্রোত বইছে শ্রীর। নিজের ওপর নিজেরই আর নিয়ন্ত্রণ নেই শ্রীর। এত খুশি কেন লাগছে? কেন চারিদিকের মৃদু স্বরে গুনগুন করে হাওয়াগুলোর সাথে নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে? কেন সবাইকে নিয়ে উচ্চ কণ্ঠে জানাতে ইচ্ছে করছে তার নতুন সম্পর্কের কথা, কাব্যশ্রীর কথা? সমস্ত পৃথিবীতে যেন অন্যরকম লাগছে। কিন্তু কেন? শুধুই একটা সামান্য বন্ধুত্বের জন্য, নাকি কাব্যের জন্য, নাকি নিজের কল্পনায় নিজের সাজানো দাড়িপাল্লায় মায়াক্ষীর একটু সমানে যেতে পারার জন্য? কাব্যশ্রী দুটো অবিচ্ছেদ্য নাম এমনভাবে জুড়ে গেছে যেন কোনোদিন তারা আলাদা ছিলই না। আচ্ছা, কাব্যও কি এরকমভাবেই ভাবে? ওর মনটাও কি এই একইভাবে বিচলিত হয়ে ওঠে? ওর মনেও কি রঙের ছোঁয়া লেগেছে যেরকমটা শ্রীর লেগেছে? ওর মন বিনাতেও কি এই একই সুর বাজছে যেটা শ্রীর মন বিনাতে বাজছে? এ কোন অনুভূতির অরুণোদয় হলো ওর মধ্যে, যার শুরু শেষ কোনোটাই ওর আয়ত্তে নেই? যে অনুভূতি সমুদ্রে ও ডুব দিতে চাই, হারিয়ে যেতে চাই, ভাসতে চাই। ভোরের সূর্যের প্রথম স্নিগ্ধ আলোর মতো গায়ে মাখতে চাই যে অনুভূতি। সবার দৃষ্টির অগোচরে এই নিয়ে 8 বার দেখলো ওই চিরকুটটা। আচ্ছা, শব্দগুলোর সাথে কি ভালো লাগার গন্ধ মেশানো আছে? না থাকলে শ্রীর এত কেন ভালো লাগছে? শ্রী জানলার পাশে দাঁড়িয়ে আপন মনেই ভেবে চলেছে কত কল্পনা, কত বাস্তব। আর ঠোঁটে রয়েছে লজ্জা মিশ্রিত অপরূপ মায়াবী হাসি। গাড়িটা শ্রীদের বাড়ির রাস্তা দিয়ে বের করি হঠাৎ বলে আকাশ, কাব্য, কি বলছিস? ভাই, তোর ওই অচ্ছুত ডায়েরিটা কই রে? তোর কি দরকার ওটা নিয়ে? না, তেমন কিছু না, একটু পড়তাম। আসলে একটা ধাঁধার সমাধান করতাম। সবকটা সূত্র মিলেই গেছে প্রায়, শুধু একটা জানতে পারলেই হয়ে যাবে কেল্লা ফতে। কি ধাঁধা, কি সূত্র, আর আমার ডায়েরির সাথে তার সম্পর্ক কিসের? ওটা ছোঁয়া মানা, জানিস না তুই? ওই ডায়েরিটাই তো সব। আমারও তো ইচ্ছে হয় দেখতে কি আছে ওটার মধ্যে, যেটা তুই ছুঁতেও দিস না। শালা, আর তোর কি সমস্যা রে? ওদের সামনে যা তা বলিস কেন তুই? আকাশ বলল, কি বললাম আবার আমি ওদের সামনে? দারোয়ান গেট খুলে দিতেই কাব্যদের বাড়িতে গাড়িটা ঢোকায় আকাশ। গাড়ি থেকে নেমে 3 জন ভেতরে যেতে দেখে কাব্যের বাবা সোফায় বসে একটা বই পড়ছেন চুপচাপ। ওদের পায়ের আওয়াজ পেয়েই চোখ তুলে তাকান মুগ্ধ চৌধুরী। ওদের দেখেই ভীষণ খুশি আর নিশ্চিন্ত মাখানো কণ্ঠে বললেন, এতক্ষণে সময় হলো আপনাদের? বাস তো কখন চলে এসেছে। এতক্ষণ কোথায় ছিলেন রাম আর তার 2 হনুমান? আরে আস্তে আস্তে দেরি হয়ে গেল বাবা, একটু রাস্তায় ট্রাফিক ছিল, কাব্য বলল। আর মুগ্ধ ইশারা করে আকাশ বলছে, আরে মানে কাকু, কাব্য তো খুব কর্তব্যপরায়ণ পুরুষ, তাই শ্রীদের বাড়ি পৌঁছে দিতে বলল। আমাকে বলল ওদের ছেড়ে দিতে আগে, তারপর বাড়ি আসতে। ও হো হো, শ্রীদের বাড়ি, আচ্ছা আচ্ছা। আর চোখে কাব্যের দিকে একবার তাকিয়েই মুখ টিপে হেসে নিল মুগ্ধ। শয়তানি হাসি দিয়ে আকাশ আবার বলল,
কাকু বুঝলে তো, দায়িত্ব শুধু। শুধু দায়িত্ব। গম্ভীর হওয়ার ভান করে আবার মুগ্ধ চৌধুরী বললেন, বাবা তুমিও? এসে এসেই শুরু তোমাদের, বিরক্তিকর। কাব্য তো খুব রেগে গেল। কথা বলতে বলতে হঠাৎ ওর বাবার চোখ পড়ে ওর লুকিয়ে রাখা হাতের ব্যান্ডেজটার দিকে। আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো, তোর হাতে কি হয়েছে? আরে বাবা, আরে কিছু না, একটু কেটে গেছিল, ভয়ের কিছু নেই। কিছু নেই মানে? ছোট কিছু হলে তো তুই ব্যান্ডেজ করিস না, ছোট কিছু হলে। অনেক লেগেছে তাই না? আবার কি হয়েছে বল আমাকে। আর আমাকে কিছু জানাসনি কেন তোরা? মুগ্ধ চৌধুরী একদম চিৎকার করতে লাগলো, এই জন্যেই জানাই নিকো, তুমি বড্ড চিন্তা করো। আমি ঠিক আছি, কেটে গেছে একটু, আর কিছু না, সত্যি বলছি। নিজের বাবাকে আশ্বস্ত করে কাব্য বলল, যদিও জানে ওর বাবা এখনো পুরোপুরি চিন্তামুক্ত হয়নি। ডাক্তার দেখিয়েছিলি? ব্যান্ডেজ কে করলো? উদ্বিগ্ন হয়ে বললেন মুগ্ধ। মা হারানো ছেলেটাকে নিয়ে সারা জীবন উনি দুশ্চিন্তায় ভোগেন। কাব্য কোনো প্রকার উত্তর দেওয়ার আগেই আকাশ পাশ থেকে সুর করে বলে ওঠে, না না কাকু, ব্যান্ডেজটাও শ্রী। আকাশ, তুই নিজে থেকে চুপ করবি না আমি করাবো? আকাশের কথা শেষ করার আগেই কাব্য তো চেঁচিয়ে উঠল। ও জানে এই কথোপকথনকে বেশি দূর এগোতে দিলে নিঘাত ওর ভাগ্যে কষ্ট আছে, তাই যত তাড়াতাড়ি এসব বন্ধ করা যায় ততই ভালো। যেমন আকাশ তেমন ওর বাবা, কিছু পেলেই হলো। ওহ কাকু, কাল মালতী মাসিকে বলবে ভালো ভালো রান্না করতে। উফ, কতদিন খাইনি ভালো ভালো খাবার, চিকেন, মাটন, মাছের কালিয়া। উফ, খাবারের নাম বলতেই জিভে খাবারের স্বাদ পাওয়ার মতো মুখ করে মোটু বলল। মুগ্ধ একটু অবাক ভঙ্গিতে প্রশ্ন করল, কেন, কাল কি আছে? আমার বিয়ে নাকি যে আমি অত কিছু খাওয়াতে যাবো তোদেরকে? আরে না, কাল তো পার্টি আছে। কাব্য আর আকাশ তো শ্রীদের নেমন্তন্ন করেছে বাড়িতে। ও হো, একটু কেশে উঠে মুগ্ধ জিজ্ঞেস করলেন, শ্রীদের আর কে কে আছে? কাব্য এবার একটু নিশ্চিন্ত হয়ে বসতে বসতে রসিক ভঙ্গিতে বলল, আরে বাবা, এর উত্তর আমি তোমাকে দিচ্ছি। কাল শ্রীতমা, স্নেহা আর মিষ্টি আসবে। মিষ্টি আসবে শুনলে তো? আজকাল কেউ কেউ যার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ইচ্ছে করে এক রঙের ড্রেস পরে রাত 12টা অবধি আড্ডা দেয়, সেই মিষ্টি আসবে। আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে কাব্য বলল, প্রতিবার মিষ্টি নামটা নেয়ার সময় ইচ্ছে করি একটু বেশি জোর প্রয়োগ করছিল মিষ্টি শব্দটার ওপর। আকাশের মুখ রক্তাভ বর্ণ ধারণ করেছে। আসলে কাব্য এখন আকাশকে লেকপলিং করতে ছাড়ছে না। মুগ্ধ চৌধুরী তাকিয়ে আছেন আকাশ আর কাব্যের হাস্যোজ্জ্বল মুখের দিকে। তার নিজের মুখেও প্রসন্নতার হাসি। তিনি ছেলেদের দিকে তাকিয়ে একটু অন্তত বোঝেন যে কলেজের ট্রিপটা খুব বাজে কাটেনি। এবার কতটা পরিমাণে ভালো কেটেছে তার প্রমাণ তো কালই পাওয়া যাবে। তবে বইয়ের পাতা উল্টা পড়া যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটুকু বোধগম্য হতে বেশি বেগ পেতে হয় না তাকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে। আগামীতে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং টুইস্ট টার্ন আসতে চলেছে, প্রচুর ধামাকা আসতে চলেছে। শুনতে থাকুন। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।